শিক্ষিতদের ভিতর বেকারত্বের হার বাড়ছে। A job is a job is a job. There are three types of lies. কোন ধরনের মিসম্যাচটা হচ্ছে? মিসইনফরমেশন আছে, এখন আমাদেরকে বলা হচ্ছে ডিসইনফরমেশন। পুঁথিগত বিদ্যা দিয়েই তাদের সার্টিফিকেট দিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে। ক্যারিয়ার এডুকেশন, ক্রিটিক্যাল লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। ছোটবেলায় আমরা একটা প্রবাদ বাক্য শুনে বড় হয়েছি, আপনি নিশ্চয়ই জানেন সেটা, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। তো কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা বিভিন্ন যে ডেটা দেখছি, বিশেষ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যে ডেটা দিচ্ছে, শ্রম শক্তি জরিপ বলা হয় এটাকে, তো সেখানে আমরা যে জিনিসটা দেখছি যে বাংলাদেশে বেকারত্বের হার তো আছেই, এটা তো কমন সমস্যা, সবসময়ই থাকে, কিন্তু বড় যে বিষয়টা দেখা দিচ্ছে সেটা হচ্ছে শিক্ষিতদের ভিতর বেকারত্বের হার বাড়ছে। এটা অলমোস্ট বলা হচ্ছে 13.5% বেশি। এবং এই শিক্ষিত বলতে যেটা বোঝানো হচ্ছে, যারা স্নাতক পাস মানে গ্র্যাজুয়েট সম্পন্ন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা কলেজ থেকে, তাদের কথা বলা হচ্ছে। এবং এখানে আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই নারীদের ভিতরে এই বেকারত্বের হারটা আরও বেশি, 20% বেশি। আমার যেই বিষয়টা জানার, এবং আমরা জানি যে সম্প্রতি আপনি মালয়েশিয়া থেকে একটি পিএইচডি সম্পন্ন করেছেন, মালয়েশিয়ার একটি ইউনিভার্সিটি থেকে, এবং আপনার রিসার্চের জায়গাটা ছিল এটাই যে এই যে উচ্চশিক্ষিত যে বেকার 3.5% বেশি বলা হচ্ছে, যারা স্নাতক পাস, তারা আসলে কেন বেকার থাকছে, আপনার কিছু ফাইন্ডিংসের কথা আমরা শুনতে পেরেছিলাম। তো সেগুলো যদি আমাদের সাথে আজকে একটু শেয়ার করতেন প্লিজ। আচ্ছা, ধন্যবাদ। প্রথমেই আমি স্টার নিউজের সকল দর্শক শ্রোতা এবং এই অনুষ্ঠানের সঙ্গে যারা জড়িত আছেন তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমি মালয়েশিয়া থেকে সম্প্রতি আমার পিএইচডি করেছি এবং আমার পিএইচডির বিষয় ছিল ইনফ্লুয়েন্স অফ সফট স্কিল, টেকনোলজিক্যাল স্কিল, সাবজেক্টিভ নলেজ, ইউনিভার্সিটি রিপুটেশন অ্যান্ড ইমোশনাল ইন্টেলিজেন্স অন গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি ইন বাংলাদেশ। সংক্ষেপে আর কি, মানে আমি যেটা গবেষণা করেছি সেটা হচ্ছে যে আমাদের দেশের স্নাতকদের জন্য সফট স্কিলস, টেকনোলজিক্যাল স্কিল, সাবজেক্টিভ নলেজ, ইউনিভার্সিটি রেপুটেশন এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের কোনো ভূমিকা আছে কি না। এবং আমি দেখেছি যে আমাদের এসব যে স্কিলগুলোর কথা বলছি সেগুলোর পাশাপাশি আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা বড় ভূমিকা আছে, এটাকে মিডিয়েটিং রোল একটা আছে আর কি। সো আমার এই গবেষণার পরিপ্রেক্ষিতে আপনি যেই ডেটার কথা বললেন আর কি, আপনি ঠিকই বলেছেন যে এটা আমাদের সম্প্রতি যে বাংলাদেশ, এটা মনে হয় শ্রম জরিপ যেটা বেরিয়েছে 2024 সালে যে রিপোর্টটা, আমারও চোখে পড়েছে রিপোর্ট বলা হচ্ছে। জি, চূড়ান্ত রিপোর্ট, এবং আমারও চোখে পড়েছে এটা। এবং এটা আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পৃক্ত আছি আর কি দীর্ঘদিন, তো এটা আমাদের জন্য খুব অ্যালার্মিং একটা মানে যে ডেটাটা দেওয়া হচ্ছে আর কি, প্রায় 16.6 বা এরকম % আর কি, যে গ্রাজুয়েটরা তারা চাকরি পাচ্ছে না। এটা আমার গবেষণাও এরকমই, এই সংখ্যাটা কাছাকাছি। এবং আরেকটা অ্যালার্মিং হচ্ছে যে এর মধ্যে এই 16.6% মধ্যে আবার 8% হচ্ছে যারা ইউনিভার্সিটি গ্রাজুয়েট। তার মানে হচ্ছে যে আমাদের যে অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে এখানে, সেগুলো থেকে যারা পাস করছে একটা টাকা পয়সা দিয়ে, তারাও ঠিক চাকরি পাচ্ছে না। তো এখানে আমার গবেষণায় যেটা উঠে এসেছে সেটা হচ্ছে যে স্কিল মিসম্যাচ একটা বড় কারণ। সবচেয়ে বড় কারণ হচ্ছে যে স্কিল মিসম্যাচ, মানে স্কিল সেট আসলে ঠিক নেই। তবে এই বিষয়ে আরেকটা বিষয় আমি বলতে চাই আসলে, সেটা হচ্ছে যে এটা গল্পের মতো। আপনি নিশ্চয়ই শুনেছেন যে একটা গল্প আছে যে পরিসংখ্যান নিয়ে, যে দেয়ার আর 3 টাইপস অফ লাইজ। একটা হচ্ছে সিম্পল লাইজ, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। সো আমরা আসলে এই তথ্যগুলো হয়তোবা মানে সঠিক হতে পারে, কিন্তু কতখানি সঠিক এটাও কিন্তু আমরা বলতে পারছি না আসলে। কেননা বিগত সময়গুলিতে আমার অভিজ্ঞতায় যেটা, আমি মালয়েশিয়ায় যখন আমি গবেষণাটা শুরু করি 2020 সালে, 20 সালে, আমি আমাদের দেশের প্রেক্ষাপটে খুব কম সঠিক তথ্য উপাত্ত পেয়েছি এবং আমাকে নির্ভর করতে হয়েছে বাইরের মানে গবেষণাগুলোর কাছে। তো তবে এটা ঠিক
যে আমাদের বেকারত্বর ব্যাপারটা, শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি, এটা স্কিল মিসম্যাচ ছাড়াও আরও অনেকগুলো কারণ আছে। এবং আমার গবেষণায় যেটা বেরিয়ে এসছে সম্প্রতি, সেটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আপনাকে এখন আমরা যখন বলছি যে ডিজিটাল ডিভাইড, মানে ম্যান বিহাইন্ড দ্য মেশিন উড বি এ ডিসাইডিং ফ্যাক্টর। মানে আপনি যদি ইমোশনালি ইন্টেলিজেন্ট যদি না হন, তাহলে এরপরে চাকরি পাওয়া খুব কঠিনই হয়ে যাবে। আমি এই প্রসঙ্গে আরেকটা গল্প বলি। এটা আসলে পরশুদিন আমাদের ইউনিভার্সিটিতেই হয়েছিল। আমরা কিছু বেসরকারি এনজিওকে আমরা আমাদের ইউনিভার্সিটিতে ডেকেছিলাম। তারা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স এবং লাইফ সায়েন্স, আমাদের যে অনুষদ আছে, তারা তাদের ইনভাইট করেছিল। এবং আমাদের দেশে অনেক এনজিও যারা আছে, যারা স্বাস্থ্য খাতে কাজ করছে তাদের, এবং যারা গবেষণা করছে তাদেরকে, সেখানে এই স্কিল মিসম্যাচ নিয়ে আলোচনা হচ্ছিল যে আপনারা আসলে কোন ধরনের স্কিল আমাদের কাছে, গ্রাজুয়েটদের কাছে চাচ্ছেন, এগুলো তো আমরা জানি না। তো কথা প্রসঙ্গে আমাদের যে ডিন, উনি বাইরে পড়ালেখা করেছেন কানাডা, উনি একটা গল্প বলেছিলেন। গল্পটা হচ্ছে এই, মানে উনি যখন পাশ করেছিলেন 10-15 বছর আগে, কিন্তু প্রেক্ষাপট মনে হয় পরিবর্তিত হয়নি। উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে যে উনি পাশ করার পরে উনি পড়েছিলেন হচ্ছে কেমিস্ট্রিতে। তো উনি কেমিস্ট্রিতে পাশ করার পরে উনি ইন্টার্নশিপ করবেন ল্যাবরেটরিতে। তো উনি গিয়ে ওনার প্রফেসরকে বললেন যে, হোয়াট আই হ্যাভ টু ডু, হোয়াট ইজ মাই জব। তখন উনি বললেন যে এ জব ইজ এ জব ইজ এ জব ইজ এ জব। তার মানে হচ্ছে একটা চাকরি হচ্ছে চাকরি। এর মানে হচ্ছে যে আপনার কোনো নির্দিষ্ট কোনো বিষয় নেই যে আপনাকে এটা করতে হবে ওটা করতে হবে, এরকম কোনো না আসলে। তো আপনার কথায় যদি ফিরে আসি, সেটা হচ্ছে আসলে স্কিলস, অনেক কিছু প্রয়োজন হতে পারে আপনার চাকরির জন্যে, আপনার একটা কর্ম সম্পাদনের জন্যে যে কাজগুলো দরকার সেগুলো আপনাকে জানতে হবে। এবং আমার গবেষণাটা বেরিয়ে এসছে যে আমাদের মধ্যে, আমাদের তরুণ, আমাদের গ্রাজুয়েট যাদের, স্নাতক যারা, তাদের মধ্যে অনেকেরই এই বিষয়গুলোতে ঘাটতি আছে। কীরকম আমি বলি, আমি আমার গবেষণার সময় দেখলাম যে আপনি একটা, মানে আপনি তো কমিউনিকেশনের লোক, আপনি বুঝবেন যে কমিউনিকেশন এরর আমরা যেখানে বলি, সেখানে ভাষা একটা বড় ব্যাপার। তো এই ভাষা কি? ভাষা হচ্ছে যে আপনার মানে যোগাযোগের জন্য যেটা লিখিত, তাই তো আপনি লিখিতভাবে ইয়ে করেন, তারপর হচ্ছে আপনি কথা বলতে হবে, হ্যাঁ। আরেকটা হচ্ছে আপনি শোনার জন্য। তো আমি হাইপোথিসিসে আমার যে কনস্ট্রাক্টগুলো ছিল, এখানে আমি ঠিকই যে সে ভাষাগত লিখতে পারে কি না, পড়তে পারে কি না, সব কিছুই পারে, তারপরেও তার কমিউনিকেশন হচ্ছিল না। তা আমি খুব অবাক হয়ে গেলাম কেন। তখন আমাকে বলল যে আমরা তো এমন মানে কর্মী চাই যারা শুনবে। আমাদের এখনকার তরুণদের তারা শুনতে চায় না, আমরা চাই অ্যাটেন্টিভ, মানে যারা অ্যাটেন্টিভনেস। ইয়েস, অ্যাটেন্টিভনেস। তো আপনি দেখেন এই স্কিলটা আপনি কোথায় পাবেন? এটা একটা সফট স্কিল, এবং এখনকার তরুণদের মধ্যে শোনা বা মনোযোগের ক্ষমতা মানে খুবই কমে গেছে। এটাকে আমরা ধৈর্যের কথা বলবো, যে ধৈর্যের ধারণের যে ক্ষমতাটা বা যে চর্চাটা, সেটা কমে এসছে এখনকার তরুণদের ভিতরে। এটা আপনি বলতে পারেন। আপনি যদি এখন গুগল করেন, আপনি দেখতে পারবেন যে আপনি মানে হিউম্যান অ্যাটেনশনের মানে টাইম ফ্রেমটা এখন কত হয়েছে। আমি যখন আমার গবেষণা শুরু করেছিলাম তখন পর্যন্ত সেটা ছিল হচ্ছে যে প্রায় 30 সেকেন্ড, এবং তখন আমাদের বলা হতো, মিডিয়াতেও বলা হতো যে আপনি যখন যদি কোনো কমার্শিয়াল যদি করেন, 30 সেকেন্ডের মতো করতে আর কি, বিজ্ঞাপনগুলো এরকম হতো। এবছর এটা হয়ে গিয়েছে 9 সেকেন্ডের কাছাকাছি। 9 সেকেন্ড? জি, মাত্র 9 সেকেন্ড। ভেরি অ্যালার্মিং। ভেরি অ্যালার্মিং। এবং এটা কারণও আছে, আমাদের প্রযুক্তি বিভিন্ন কিছু, আপনারা জানেন যে এখন রিলগুলো হচ্ছে, হ্যাঁ, তারপর হচ্ছে টিকটক। ফলে যেটা হচ্ছে যে আমাদের মানে আপনি দৃষ্টি আকর্ষণ করার জন্য সময় খুব কমে যাচ্ছে। দ্যাট মিনস সোশ্যাল মিডিয়ায় যে আমাদের আসক্তি, তরুণদের যে আসক্তি, কিশোরদের যে আসক্তি, সেখান থেকে এই অ্যাটেন্টিভনেসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, এটাই তার বড় কারণ। আপনি যদি আসক্তি যদি বলেন নেগেটিভ দিকে, হ্যাঁ, তাহলে আসক্তি যদি থাকে তাহলে তার এটা কমে যাচ্ছে। এইটা তার ভবিষ্যতে গ্র্যাজুয়েট হওয়ার পরেও তার চাকরি পাওয়ার ক্ষেত্রে এটা তার জন্য একটা প্রবলেম ক্রিয়েট করছে। হ্যাঁ, এটা সে এখন বুঝতে পারছে না, কিন্তু
একজন নিয়োগকর্তা, আমি নিশ্চিত যে আমরাও যারা একটু বয়োজ্যেষ্ঠ আমরা এগুলো ফেস করছি। আমি যখন বিশ্ববিদ্যালয়ে আমার যখন জুনিয়র কলিগদের সঙ্গে যখন আমি যোগাযোগ করি, যখন হয়তো বা কোনো গেস্ট লেকচার হিসেবে কারোর সঙ্গে যখন যোগাযোগ করি, তরুণদের মধ্যে এবং কি আমার সন্তানের মধ্যেও আমি এটা দেখেছি যে এটা কমে গিয়েছে। তো আমি মোটা কথা যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে আপনার সফট স্কিলস অনেক ধরনের আছে, এগুলো বাড়াতে হবে এবং স্পেশালি আপনাকে ইমোশনালি ইন্টেলিজেন্স হতে হবে। এটা মানে হচ্ছে যে আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা সাধারণভাবে যেটা বলে সেটা হচ্ছে যে আপনার নিজের আবেগ বুঝতে হবে। ইউ হ্যাভ টু কন্ট্রোল অ্যান্ড ম্যানেজ, আন্ডারস্ট্যান্ড ইয়োর ইমোশন। হ্যাঁ, পাশাপাশি ইউ হ্যাভ টু রিকগনাইজ আদার ইমোশনস, অন্যদের ইমোশনটা আপনাকে বুঝতে হবে। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের তরুণদের মধ্যে এই জেনজি বলেন বা তারপর মিলেনিয়ান, এদের মধ্যে এই জায়গাটা একটু ঘাটতি আছে, যেটা আমি প্রায় 384 জন, মানে প্রথমে 600 জন আমি ম্যানেজারদের ইন্টারভিউ করেছিলাম। 384 জনের মধ্যে আমার 8টা কনস্ট্রাক্ট ছিল হচ্ছে যে বোঝার জন্যে যে সফট স্কিল কী কী তাদের দরকার। তারা আমাকে বলেছে যে তাদের এই ইমোশনাল ইন্টেলিজেন্সের এইসব জায়গাগুলিতে ঘাটতি আছে। এটা তো একটা দিক বললেন, তো এর বাইরে আপনি স্কিল মিসম্যাচের কথা বলছিলেন। আপনি নিজে একটি বেশ নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত আছেন, তো সেইখানে আপনি কি এক্সপিরিয়েন্সটা দেখছেন যে স্কিল মিসম্যাচটা আসলে মানে কোন ধরনের মিসম্যাচটা হচ্ছে? যেমন আমি খুব সিম্পল উদাহরণ দেই যে একজন ছাত্র পড়াশোনা করেছে রসায়নে, আপনি একটু আগে একজন কেমিস্ট্রির অধ্যাপকের কথা বলছিলেন, কিন্তু সে এখন জব করছে ব্যাংকে। তো এই মিসম্যাচটা মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও কি একই ধরনের অবস্থা দেখা যাচ্ছে? হ্যাঁ, মানে আপনি সাবজেক্টিভ নলেজ, আপনি যেটা বলছেন বিষয়গত যে তার দক্ষতা বা বিষয়গত মানে জ্ঞান এখানে আছে। তারপর হচ্ছে টেকনোলজিক্যাল স্কিল বলতে আমরা অনেকেই বুঝি যে কম্পিউটার চালানো, এটা কিন্তু আমরা এটা জানি না। একজন সে ভাবছে যে সে কম্পিউটার খুব ভালো পারে, কিন্তু সে কম্পিউটারের যে কোনো ল্যাঙ্গুয়েজ পারে না, সি প্লাস বা অন্য কোনো কোডিং, পাইথন কোনো কিছু সে পারে না। হ্যাঁ, সে হয়তো ভাবছে যে সে গেম পারে এগুলো, কিন্তু এগুলো আসলে তো এখন মানে আপনি কি বলা যায়, আপনি কর্মক্ষেত্রের জন্য এখন তো এর সাথে যুক্ত হয়েছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সুতরাং ব্যাপারটা ক্রমেই মানে কি বলা যায় আমাদের তরুণদের জন্য ক্রমেই মানে খুব কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। আপনাকে আসলেই এই যোগ্যতাগুলো আপনাকে অর্জন করতেই হবে, তা না হলে আপনার চাকরি ক্ষেত্রে ভবিষ্যতে চাকরি পেতে আপনার জন্য সমস্যা হবে। ওকে, ফাইন, আপনি এই ধরনের যোগ্যতা অর্জন করার কথা বলছেন, কিন্তু আমিও একসময় ইউনিভার্সিটিতে পড়েছি, আপনিও একসময় ইউনিভার্সিটিতে পড়েছেন। এখন ইউনিভার্সিটিগুলোতে কি হয় আমরা ওই ঠিক বলতে পারবো না, কিন্তু আমাদের সময় আমরা যেটা দেখেছি যে এই যে তখনকার সময় যদি আমরা বলি যে তখন মাত্র কম্পিউটার অফিসগুলোতে আসছে, ওইভাবেও যে এসে গেছে তা না, দেখা গিয়েছে যে হয়তো 100 কম্পিউটার দরকার, তখন এসেছে হয়তো 10টি কম্পিউটার। জি, তো এখন কিন্তু মানে এই যে সফট স্কিলগুলো আপনি যেগুলো বললেন যে শুধু কম্পিউটারই না, এর পাশাপাশি আমাকে প্রোগ্রামিং বা কোডিং অর এআই অর ইন্টারনেট আউট অফ থিংস যেগুলো আছে সেগুলো, আইওটি সম্পর্কে আমাকে ধারণা রাখতে হবে। কিন্তু আমাদের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো আছে, আমি যদি বলি আপনাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং একই সাথে সরকারি বিশ্ববিদ্যালয়, এই ক্যাম্পাসগুলোর কি অবস্থা? তারা কি ছাত্রদেরকে এই বিষয়গুলো শেখাচ্ছে, নাকি শুধু পুঁথিগত বিদ্যা দিয়েই তাদের সার্টিফিকেট দিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে? আমি ধন্যবাদ, আপনি একটা খুব চমৎকার প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশে বেকারত্ব কমানোর জন্যে আমাদের এখন আসলে যেখানে ফোকাস করতে হবে, নজর দিতে হবে, সেটা হচ্ছে এই কারিকুলামের জায়গা। আমাদের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে বা আমাদের যদি জাতীয় পর্যায়ে যদি দেখেন, আমি ন্যাশনাল যে আমাদের এখন পলিসিটা আছে, হ্যাঁ, সেখানে কিন্তু উচ্চশিক্ষার জন্যে ওরকম করে মানে এমপ্লয়েবিলিটি স্কিল বাড়বে এরকম কোনো কিছু নেই। যেখানে ইউনাইটেড কিংডমসে, যে ইউকেতে আর কি, গ্রাজুয়েট আউটকাম সার্ভে করা হয়। আচ্ছা, তারা মানে তারা দেখে যে একজন গ্রাজুয়েট সে বিশ্ববিদ্যালয় শেষ করার পরে 15 মাস পরে সে চাকরি পেল কি না। সেটা শুধু মালয়েশিয়া আছে,
গ্রাজুয়েট এমপ্লয়াবিলিটি স্ট্র্যাটেজিক প্ল্যান আছে, তারপরে তিউনিশিয়ার মতো ছোট দেশেও আছে। আমাদের দেশে একটা আছে, সেটা হচ্ছে ন্যাশনাল, আমরা এটাকে মানে ভোকেশনাল ট্রেনিংয়ের জন্য একটা ইয়ে করা হয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে এরকম এমপ্লয়াবিলিটি স্কিল এটা ইয়ে করার জন্য কোনো সেন্ট্রাল কোনো ইয়ে আছে কিনা আমার সঠিক জানা নেই। তবে আমার বিশ্ববিদ্যালয়ের কথা যদি আপনি যদি জিজ্ঞেস করেন, আমাদের এখানে কিছু কিছু আমাদের আছে, যেমন আমাদের আইকিউএসি আছে, ইন্টারন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল, এখন সব ইউনিভার্সিটিটা করতে হচ্ছে, যেখান থেকে আপনার ওবি বলে আর কি, মানে আউটকাম বেসড লার্নিং। আপনি যেটা পড়াচ্ছেন সেখান থেকে আসলে আউটকামটা কী আসছে এটা জানার একটা পদ্ধতি আছে। আর আমার বিশ্ববিদ্যালয়ে যেমন ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট এবং অ্যালামনাই রিলেশন একটা অফিস আছে, এবং আমি যে অফিসে আছি গ্র্যাজুয়েট স্টাডিজ রিসার্চ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবস্থা আমরা জানি, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যে পরিবার থেকে সন্তানরা আসে, সরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেরকম হয় না। আবার বেসরকারি বিশ্ববিদ্যালয় সময়ের সাথে যেভাবে এগিয়ে থাকার চিন্তা করে বা যেভাবে এগিয়ে যেতে চায়, সরকারি বিশ্ববিদ্যালয়গুলো হয়তো চাইলেও ওইভাবে পারে না, কারণ তার যে প্রসেস, তার যে আইন, তার যে বাজেট, এই সমস্ত কিছু মিলিয়ে তাকে ওই অর্থে ওভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো যে কারণে আমরা দেখি, আবার অন্যদিকে আমাদের শিক্ষার্থীদের ভিতরে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের চাইতে সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বা ওদিকে পড়াশোনা করার জন্য ঝোঁকটা বেশি থাকে। এটা যদি আমরা দেখি, একটা সার্টেইন ফ্যামিলি গ্রুপ আছে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যাবেই, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বাকি যারা আছে তারা কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়ের দিকেই বেশি যেতে চায়। তো সেই ক্ষেত্রে সরকারি বিশ্ববিদ্যালয়ে এই জিনিসগুলো অ্যাডপ্ট করার জন্য, মানে যুক্ত করার জন্য, যে একজন শিক্ষার্থী যখন স্নাতক কিংবা স্নাতকোত্তর সম্পন্ন করবেন, করার পরপরই অন্তত তিনি চাকরি পান বা না পান, কিন্তু ইন্ডাস্ট্রি যে ধরনের স্কিল চায় সেই স্কিলগুলি উনি নিজেও যাতে অ্যাডপ্ট করতে পারেন, সেই ব্যবস্থাটা আসলে কিভাবে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো করতে পারে বলে আপনি মনে করেন? এখন আমি যেটা আশা করি এবং আমি বুঝতে পারছি, এখন এটা আসলে এই সমস্যা যখন হয়, সমস্যাগুলোর সবাইকে আক্রান্ত করে। আমার বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি। আপনি যে উদাহরণটা দিলেন যে এখন সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি চাকরিতে বেশি যায়, এটার সঙ্গে রাজনৈতিক ব্যাপার, ক্ষমতার ব্যাপার, অনেক কিছু আছে। এগুলো হচ্ছে ভিন্ন বিষয়। আবার এখানে প্রাতিষ্ঠানিক বেকারত্ব আছে, অপ্রাতিষ্ঠানিক বেকারত্ব আছে, অনেক কিছু। তো আমাদের মূল জায়গায় যেটা ফোকাস করা দরকার কারিকুলাম, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার এডুকেশন। এটা না করলে হবে না। আমি খুব সহজ করে বলি আর কি, গল্পের ছলেই বলি, তাহলে মানে মানুষের বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে আগে আমরা রচনা পড়তাম, এম ইন লাইফ, আমরা মুখস্থ করতাম, এটা শুধু লাইফ ইজ উইদাউট এ এম ইজ এ লাইফ লাইক এ শিপ উইদাউট এ সেইল অর, এই টাইপের আমরা শুধু মুখস্থই করে গিয়েছি। কিন্তু আসলেই তাই। এখন আমাদের যেমন মিস ইনফরমেশন আছে, এখন আমাদেরকে বলা হচ্ছে ডিসইনফরমেশন। আপনার তো মানে অসত্য তথ্য ছিল আগে, এখন ডিসইনফরমেশন। আপনারা নিশ্চয়ই জানেন এটা, যে আপনাকে যে তথ্যটা আপনাকে ভুল পথে নিয়ে যেতে পারে। রাইট। ফলে এখন আমাদের খুব চ্যালেঞ্জিং অবস্থা চলে এসেছে। আপনি যদি বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই আপনি যদি ঠিক যদি না করতে পারেন আপনি কোথায় যেতে চান, তাহলে আপনি ঠিক জায়গায় যেতে পারবেন না। আমি মালয়েশিয়ার কথা যেহেতু আসলো, মালয়েশিয়ার উদাহরণ দিই, টেইলার্স ইউনিভার্সিটি, আমার ছেলে ওখানে পড়ছে আর কি। সো ফাউন্ডেশন কোর্সে ওকে একটা কোর্স দিয়েছে, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড ক্রিটিক্যাল লার্নিং অ্যান্ড ক্রিয়েটিভ থিঙ্কিং। তা আমি অবাক হয়ে গেলাম যে এত পয়সা দিয়ে সেটা পড়বে। পরে আমি বুঝতে পারলাম যে, এখন আমি বুঝছি যে এটা হচ্ছে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কোর্স। তার মানে এই ধরনের কোর্সগুলো আমাদের ইউনিভার্সিটিতে জি আমাদের ক্যারিয়ার এডুকেশনে এগুলো অন্তর্ভুক্ত করতে হবে, ইটস এ মাস্ট। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে যেটা শুরু করেছি, আমরা এটা একটা 1 ক্রেডিট কোর্স করার জন্য আমরা বলছি, একাডেমিক কাউন্সিলে আমরা প্রপোজ করেছি। তা না হলে আমরা যেটা করবো, অ্যাটলিস্ট শুরু থেকেই, যে দেখেন ব্যাপারটা হচ্ছে স্কিলিংয়ের মতো, স্কিল মিসম্যাচের কথা আপনি যেটা বলছেন, যে আমি অনেক স্টুডেন্ট জানি তা বাবা মা তাকে বলেছে যে তাকে বিবিএ পড়তে হবে, অথচ সে কিন্তু একজন, এবং সে মার্কেটিং নিয়েছে। 3rd সেমিস্টার 4th সেমিস্টার বা সিনিয়র হওয়ার পরে সে আসলে খুব
মানে ইন্ট্রোভার্ট একজন, সে ভালো করে কথা বলতে শাই ফিল করে, সে তো আসলে ওখানে ওই প্রফেশনে মার্কেটিংয়ে সে ভালো করবে না। রাইট, অথচ আমি দেখেছি তার লেখার হাত খুবই ভালো, সে যদি কমিউনিকেশনে পড়তো তাহলে হয়তো সে ভালো করতো। তো এই ছেলেটাকে বা এই আমাদের বাস্তব পরিস্থিতিটা এরকম যে অনেক সময় পরিবার থেকে আমাদেরকে ইনফ্লুয়েন্স করা হয় যে আমার ছেলে এটা হবে, আমার মেয়ে ওটা হবে, কিন্তু আদতে ওই শিক্ষার্থী বা ওই স্টুডেন্টদের ভিতরে ওই ধরনের কোনো গুণাবলী নাই, যেখানে এইটা একটা আমার পরিবার থেকে শুরু হয়। জাতীয় পর্যায়ে দিয়ে আমরা শেষ করি, আমাদের সময় প্রায় শেষ চলে এসেছে। আমরা আসলে আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো যে আমাদেরকে বলা হয় যে ইন্ডাস্ট্রি আমাদের যা ডিমান্ড করে সেই অনুপাতে আমাদের হচ্ছে স্কিল ম্যান পাওয়ার তৈরি হচ্ছে না। তো এখানে ইন্ডাস্ট্রির সাথে সরকার এবং যারা শিক্ষা কারিকুলামের সাথে যুক্ত তাদের ভিতরে আসলে ব্রিজটা কীরকম তৈরি করতে হবে যাতে যেই ফলাফলটা আমরা হয়তো আগামী 5 বছর বা 10 বছরের ভিতরে পেতে পারি, এটা দিয়ে আমরা শেষ করব। হ্যাঁ, এটাই যে আমি যেটাতে আছি ইন্ডাস্ট্রি একাডেমিয়া রিলেশন, এটা আমাদের করতে হবে। বাইরে এটা খুবই আছে, যেমন আগে মানে ইন্টার্নশিপ, তারপর ওয়ার্ক ইন্টিগ্রেটেড লার্নিং বলে, এটাকে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস বলে, এই কাজগুলো আমাদের করতে হবে। আর দুইটা স্কিল আসলে এখন লাইফ স্কিলগুলো এমন হয়ে গেছে, মানে অনেক কিছু কিছু স্কিল আছে যেগুলো লাইফ স্কিল হয়ে গিয়েছে। যেমন আমি যেহেতু মানে কী বলে যে এমপ্লয়েবিলিটি নিয়ে গবেষণা করেছি, দুটো স্কিলের কথা আমি বলতে চাই যেগুলো এখন আমাদের লাইফ স্কিল হয়ে গিয়েছে, সেটা হচ্ছে কুকিং অ্যান্ড ড্রাইভিং। আমরা আগে এগুলোকে মনে করতাম স্কিল, দিস আর নট স্কিলস এনিমোর, দিস হ্যাজ বিকাম ইউর লাইফ স্কিল। সো এখন অনেক কিছুই আসবে যেগুলো আসলে নট এ স্কিল এনিমোর, দিস হ্যাজ বিকাম পার্ট অফ ইউর লাইফ। সুতরাং আপনাকে এইভাবেই ভাবতে হবে। আপনার প্রথমে যেটা শুরু করেছিলাম, এ জব ইজ এ জব ইজ এ জব, আপনি জব করার জন্য যেগুলো প্রয়োজন আপনি সেগুলি করতে হবে, সেগুলি শিখতে হবে, জানতে হবে, তা নাহলে আপনি পিছিয়ে পড়বেন। অনেক অনেক ধন্যবাদ সাইমুম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আশা করি যে বিশ্ববিদ্যালয়গুলো ঠিক সে পথেই এগিয়ে যাবে যে পথে তার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ হবে। আমি তাই আশা করি, কারণ দেশটা আমাদের সবার, এবং যে এই তরুণ বেকার যদি থাকে, এরা আমাদের সন্তানরাই বেকার থাকবে, এবং সেই বেকারত্ব আমাদের সমাজে নানামুখী সমস্যা তৈরি করবে। তা আমরা আশা করি বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হবে এবং এখানে যে ধরনের শিক্ষায় বা শিক্ষিত হোক এবং সে তার মতো করে একটি জব খুঁজে পাবে, আমরা সেই প্রত্যাশায় থাকবো। আপনাকে ধন্যবাদ অশেষ।